কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নারী সহ প্রাণ হারালেন 9 জন। চলছে উদ্ধার কাজ, ভারী বৃষ্টির কারণ। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভাসছে সুনামগঞ্জ ও সিলেট। বড় বন্যার শঙ্কা, পানিবন্দী লাখ লাখ মানুষ, ভোগান্তিতে চরমে মানুষ। বোরাক রেল স্টেট ও হোটেল শেরাটনের দখলে সিটি কর্পোরেশনের হাজার কোটি টাকার সম্পদ। আদালতের নির্দেশনা থাকলেও নেই কোনো পদক্ষেপ। পদায়ন নিয়ে বিএনপিতে তোলপাড়। উপজেলা নির্বাচনের পর নানা ভাগে বিভক্ত তৃণমূল, আওয়ামী লীগ, ভাঙন আরও বাড়ার আশঙ্কা। এবং সিঙ্গাপুরের মতো নিজের শহর সাজাতে চান বাংলাদেশের মেয়ররা। পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে রয়েছে অনীহা, বলছেন বিশ্লেষকরা। দর্শক, ঈদ মোবারক। সংবাদ দুপুরে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। জানাবো বিস্তারিত। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আলাদা 3টি পাহাড় ধসে কমপক্ষে 9 জন মারা গেছেন। নিহতদের মধ্যে 2 জন বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টির কারণে বুধবার সকালে এসব পাহাড় ধসের ঘটনা ঘটে। ক্যাম্পে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানায়, 8, 9 ও 10 নম্বর ক্যাম্পে পাহাড় ধসের এসব ঘটনায় উদ্ধার কাজ চলছে। ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা APBN 8 এর অধিনায়ক আমির জাফর জানান, নিহতদের মধ্যে 2 জন বাংলাদেশি নাগরিক, বাকি 7 জন রোহিঙ্গা। দর্শক, কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে আরো খবরাখবর জানাতে এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের সহকর্মী সৌরভ দেব। সৌরভ, পাহাড় ধসের ঘটনায় 9 জন মারা যাওয়ার আমরা খবর পেয়েছি। এর আপডেট আসলে কি আছে আপনার কাছে, জানাবেন। হ্যাঁ জ্যোতি, গত প্রায় 14 ঘন্টার টানা ভারী বর্ষণ চলছে কক্সবাজার জেলা জুড়ে, এবং রোহিঙ্গা ক্যাম্প যেগুলো একদমই পাহাড়ের পাদদেশেই অবস্থিত এবং পাহাড়ের ঢালুতেও অবস্থিত, এবং আমাদের কাছে যে তথ্যটি রয়েছে প্রায় 10 থেকে 12টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে পুরো রোহিঙ্গা ক্যাম্প জুড়ে, এবং সেখানে 4টি ক্যাম্পে এই মৃত্যুর ঘটনার খবর আমাদের কাছে আছে। 8 নং ক্যাম্প, 9 নং ক্যাম্প, 10 নং ক্যাম্প এবং 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই 9 জনের মৃত্যুর ঘটনাটি পৃথকভাবে ঘটেছে, এবং এর মধ্যে বেশ কয়েকজন আহতও রয়েছে, এবং 2 জন বাংলাদেশির খবর আপনি দিচ্ছিলেন এবং সেই তথ্য আমাদের কাছে রয়েছে। এবং এখন পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম সেখানে কাজ করছে, এবং রোহিঙ্গাদের যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে সেগুলো তো আছেই, এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সেখানে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি জানাচ্ছেন যে অধিক ঝুঁকিপূর্ণভাবে যেসব রোহিঙ্গারা বসবাস করছেন আসলে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য তারা কাজ করছেন, এবং সেই সাথে স্থানীয় প্রশাসনও সেখানে যুক্ত হয়েছেন। তারা আসলে এই পাহাড়ের পাদদেশে যেসব রোহিঙ্গারা বাস করছেন অধিক ঝুঁকিপূর্ণভাবে তাদেরকে সরানোর জন্য তারা কাজ করে যাচ্ছেন, এবং ইতিমধ্যেই যেসব নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে মর্গেও পাঠানো হবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন কক্সবাজারের উখিয়ার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি। এবং এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম সচল রয়েছে, এবং তারা সেখানে আরো বেশ কয়েকজন আহত এবং হয়তো ভিতরে আছে কিনা তারা পরিলক্ষণ করছেন। তো জ্যোতি, কক্সবাজারের উখিয়া থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। কক্সবাজার উখিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সৌরভ দেব। বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বুধবার ভোর রাত থেকে সুনামগঞ্জে ফের বৃষ্টি ও পাহাড়ি ঢলে শহরে আবারও পানি প্রবেশ করতে শুরু করেছে। শহরে বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করায় অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। নতুন করে প্লাবিত হচ্ছে শহরের নতুন পাড়া, হাজিপাড়া, বড়পাড়া, হাসননগর সহ নিচু এলাকাগুলো। তবে গত মঙ্গলবার থেকে সুরমা নদীর পানি কিছুটা কমে বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একের পর এক ডুবছে গ্রামীণ সড়কগুলো। প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম, ভোগান্তিতে আছে 2 লাখের বেশি মানুষ। আগামী 48 ঘন্টায় বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকবে এবং পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। এতে জলাবদ্ধতার কবলে পড়েছেন শহরবাসী। নিচু এলাকার অনেক বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ঢুকে পড়েছে পানি দিয়ে। চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবার। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, এবং যারা আশ্রয় নেয়ার মতো আছেন আশ্রয় কেন্দ্রে তারা গিয়েছেন কিনা, কি অবস্থা সেখানকার, সব মিলে জানাবেন। যদি সুনামগঞ্জে কিন্তু এখন ভালো কোনো খবর নেই। বন্যার পরিস্থিতি ক্রমাগতই আসলে অবনতির দিকে যাচ্ছে। পানি হু হু করে বাড়ছে, হাওরে বিশেষ করে ব্যাপক পরিমাণ পানি বাড়ছে, কারণ সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের শান্তিবাগ এলাকা, এটি একটি আবাসিক এলাকা, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানের যে মানুষজনের বাড়ি ঘর পানিতে তলিয়ে গেছে, এবং এখান থেকে মানুষজন এই নিরাপদ আশ্রয় খুঁজছেন এবং বাসা থেকে বের হচ্ছেন, ওই নিরাপদ আশ্রয় খুঁজছেন তারা। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা প্রায় 516টি আশ্রয় কেন্দ্র খুলে রেখেছেন। যারা প্লাবিত হবেন তাদের জন্য, প্লাবিত হয়েছেন ইতিমধ্যে, তাদেরকে আহ্বান করছেন যে দ্রুতই যাতে আশ্রয় কেন্দ্রে তারা চলে যান। এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু উদ্ধার কাজও চলমান আছে। তবে ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আজকে সুনামগঞ্জেও কিন্তু সকাল থেকে খুব বেশি বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, যার ফলে আসলে পানি কমার বর্তমানে কোনো সম্ভাবনা নেই। এবং যদি জেলা প্রশাসন বলছে যদি বৃষ্টিপাত কমে যায় তাহলে হয়তো এই পানি ধীরে ধীরে নেমে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং স্বল্প মেয়াদী বন্যার পরিস্থিতি তৈরি হবে। তো যদি এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। মেহেদি হাসান যুক্ত ছিলেন সুনামগঞ্জ থেকে। এদিকে সিলেটের নদ নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে বন্যায় প্লাবিত হয়েছে নগরী সহ জেলার 12টি উপজেলা। সিলেটের কানাইঘাটে বিপদসীমার 96 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা। কুশিয়ারা ও সারি গোয়াইন নদীর 6টি পয়েন্টেও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নগরীর তালতলা, মাছিমপুর, যতরপুর, সোবাহানি ঘাট ও উপশহর এলাকার নিচু এলাকায় কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পর্যন্ত পানি রয়েছে। উপজেলার বিভিন্ন সড়ক বন্যায় প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘরের রিজার্ভ ট্যাঙ্কে পানি ঢুকে পড়ায় দেখা দিয়েছে নিরাপদ পানির সংকট। আশ্রয় কেন্দ্রে 296 জন মানুষ তাদের গবাদি পশু সহ উঠেছেন। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার ও ত্রাণ বিতরণ করা হচ্ছে। হিসাব বুঝিয়ে না দিয়ে সিটি কর্পোরেশনের জমিতে করা ভবনের সব লুটে পুটে খাচ্ছে বোরাক রিয়েল এস্টেট ও 5 তারকা হোটেল শেরাটন। জনস্বার্থে তৃতীয় পক্ষ রিট করে আদালতের নির্দেশনা এনে দিলেও আজও প্রশ্নবিদ্ধ সিটি কর্পোরেশনের পদক্ষেপ। অবৈধভাবে ভবন করে সিটি কর্পোরেশনের হাজার কোটি টাকা সম্পদ দখল নিয়ে এম এ আজিমের 2 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় ও শেষ পর্ব থাকছে। ছবি তুলেছেন মারুফ হাসান খান। উচ্চ আদালতের নির্দেশে বাধ্য হয়েই বনানী সুপারমার্কেট ও শেরাটন ভবনের হিস্যা বণ্টন চুক্তি হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বোরাক রিয়েল এস্টেটের মধ্যে। এরপর কেটেছে 7 মাস। তবে বাস্তবে কি সিটি কর্পোরেশনের অংশ ছেড়ে দিয়েছে বোরাক? জানতে প্রথমেই শেরাটন ভবনে দেশ টিভি টিম। 28 তলার এ ভবনের নিচতলায় রয়েছে সিটি কর্পোরেশনের মার্কেটের ব্যানার মাত্র। সেখানে দাঁড়াতেই বাধা শেরাটন নিরাপত্তা কর্মীদের। এমন পরিস্থিতি বলছে 28 তলার সম্পূর্ণটাই এখনও শেরাটনের দখলে। এবার গন্তব্য পাশের সুপারমার্কেটে। 3টি তলায় মিলেছে সিটি কর্পোরেশনের বনানী সুপারমার্কেটের অস্তিত্ব। 4র্থ তলায় উঠতে গেলেই বাধা বোরাক রিয়েল এস্টেটের নিরাপত্তা কর্মীদের। এটাও কি ডিএনসিসির? এ দুটি ভবনের 20 তলা সিটি কর্পোরেশনের দখলে থাকার কথা থাকলেও শেরাটন আর বোরাক যে সবটা লুটেপুটে খাচ্ছে তারই বিবৃতি মার্কেট সভাপতির কথায়। হাউজিং করতে গিয়ে সে যখন 16 তলা করে ফেলছে আর সিটি কর্পোরেশন খুব ইজি মনে করছে, সে ওই সামনের জায়গাটাও লিজ নিয়ে নিছে, পার্কিংটা আমাদের খালি জায়গাটা ওইখানে যে 30 তলা ফাউন্ডেশন 30 তলা করে ফেলছে। তাহলে আদালতের নির্দেশনার পরও যে চুক্তি তা কি শুধুই দেখানো?
জানতে মেয়রের মুখোমুখি দেশ টিভি। এখনও চিঠির মধ্যেই সীমাবদ্ধ বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 30 তলা পর্যন্ত যেটা আছে পুরোটাই তাদের ট্যাক্স দিয়ে, তার সাথে আমাদের নেগোসিয়েশন হচ্ছে, তারা আমাদের ভাড়া দিবে। থ্যাংক ইউ। উচ্চ আদালতে রিট করে হাজার কোটি টাকার সম্পদ সিটি কর্পোরেশনকে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা এনে দেওয়ার পরও সিটি কর্পোরেশনের নিতে না চাওয়ার প্রবণতায় হতাশ আইনজীবী। সবকিছু দেওয়ার পর সিটি কর্পোরেশন যদি নিতে গড়িমসি করে না নেয়, তাহলে তো এখন আরেকটা মামলা দুদকে গিয়ে করা লাগে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। আপনারা রিপোর্ট করেন, প্রয়োজনে আমরা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে করব। কারণ সমস্যা হয়েছে কি, এত 2 নাম্বার লোকের দেশে আপনি কাজ করা খুবই টাফ। কারণ একটা ঘোড়াকে আপনি টেনে টেনে পানি পর্যন্ত নিতে পারবেন, কিন্তু এই ঘোড়াটা যদি পানি নিজে না খায়, আপনি মুখের ভিতরতে পানি ঢুকাইতে পারবেন না। কি মাঝে মধ্যে এইসব দেশে থেকে এইগুলো আমাদের ফেস করতে হয়। 2014 সালে ভবন নির্মাণ শেষ হলেও অজানা কারণেই নিজেদের সম্পদ বুঝে নেয়নি সিটি কর্পোরেশন। জনস্বার্থে উচ্চ আদালতে রিট করে নির্দেশনা আনলেও শুধু কাগজে কলমে চুক্তি করে রেখেছে তারা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো যা থাকছে। 2 দিনের সফরে উত্তর কোরিয়ায় ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটিকে সমর্থনের অঙ্গীকার, পেন্টাগনে উদ্বেগ। সরকারের নানা বাধা বিপত্তির মধ্যে আনুষ্ঠানিক কাউন্সিল করতে না পারলেও দল পুনর্গঠনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিএনপি। এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। নেতৃত্বের পরিবর্তন কারো ব্যক্তি প্রয়োজনে নয়, বরং দলের প্রয়োজনে বলে উল্লেখ করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির আন্দোলনের ব্যর্থতার দায় নিয়ে নানা প্রশ্ন, আলোচনা সমালোচনার মধ্যে বারবার দাবি উঠছিল দল পুনর্গঠনের। এমন আলোচনা সমালোচনার মধ্যেই হঠাৎ বিলুপ্ত করা হয় ঢাকা সহ 4 মহানগরের কমিটি এবং সহযোগী অঙ্গ সংগঠন যুবদলের আহ্বায়ক কমিটি। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় বিএনপির ভ্যানগার্ড খ্যাত ছাত্র দলের। এছাড়া গেল শনিবার দলের কেন্দ্রীয় পর্যায়ে রদবদল করে নতুন করে পদায়ন করা হয় 45 নেতাকে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের কেন্দ্রীয় পর্যায়ে প্রায় অর্ধশত নেতার পদের রদবদলেও জন্ম দিয়েছে নানা আলোচনা সমালোচনার। প্রতিনিয়তই যা ডালপালা ছড়াচ্ছে। প্রশ্ন উঠেছে, এটি কি দল পুনর্গঠনের অংশ নাকি সিদ্ধান্তহীনতার প্রতিফলন? বিএনপি নেতারা বলছেন, সরকারের বাধার কারণেই কাউন্সিল ছাড়াই পুনর্গঠন করতে হচ্ছে দলকে। গঠনতন্ত্রের অর্পিত ক্ষমতা বলেই দলের চেয়ারম্যান যেটা সঠিক মনে করছেন, যাদেরকে দেওয়া দরকার তাদেরকে দিয়েছেন। যারা এসছেন সবই আন্দোলন সংগ্রাম দলের নিবেদিত প্রাণ নেতাকর্মী এবং তারাই এখানে মনোনীত হয়েছে। কয়েকটা ডিস্ট্রিক্টের বোধহয় নাম নাই বা বললাম, যখনই করতে যাই কোনো না কোনো একটা বাধা আসে। বাট এটাও আপনার মানে এত তো সত্ত্বেও আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব কিন্তু প্রতিদিনই টাইম দিচ্ছে কোনো না কোনো জায়গায় পূর্ণাঙ্গ কমিটি করার জন্য, এবং নিয়ম নীতি মেনেই উনি কমিটি করতে বলতেছে। সেই নিয়ম নীতি মানাটাই আমাদের জন্য একটা সমস্যা এখন দাঁড়িয়ে গেছে। সামনের দিনে সরকার বিরোধী আন্দোলনকে চাঙ্গা করতে গঠনতন্ত্র মেনেই দলের পুনর্গঠন করা হচ্ছে দাবি বিএনপির এই শীর্ষ নেতার। পরীক্ষকের সাথে আর পরীক্ষার্থীর সাথে তো দ্বন্দ্ব নাই, পার্টির চেয়ারম্যানের সাথে তো কারো দ্বন্দ্ব নাই। তো সুতরাং উনি যখন নাম্বার দেয়, উনিও তো কে কতটুকু লেখছে, কে কতটুকু নাম্বার পাওয়ার যোগ্যতা অর্জন করছে ততটুকুই তো দিচ্ছে। ঢাকা মহানগরীতে ভারপ্রাপ্ত সদস্য সচিব কয়বার পাল্টাইতে হইল? এটা কি ইচ্ছা করে পাল্টাইতে হয়েছে? আমাকে বাধ্য করছে। তো সুতরাং এটা কাউন্সিল হওয়ার যে পরিবেশ, এটা রাজনৈতিক পরিবেশ। আমি আন্দোলনের কথা বাদ দিলাম, আমি বড় বড় বিক্ষোভ মিছিলের কথা বাদ দিলাম, বাট আমি যে আমার একটা জেলায় একটা অনুষ্ঠান করবো, সবাই ডাকবো, আমি একটা কাউন্সিল করবো, তার জন্য আমার পুলিশের অনুমতি লাগবে। পুলিশ অনুমতি না দিলে আমি করতে পারবো না। তা এখন তাহলে আমাকে কী করতে হবে? আমার বিকল্প পথ তৈরি করতে হবে, ঠিক কিনা? যে কোনো সুবিধা মতো সময়ে দলের আনুষ্ঠানিক কাউন্সিলের বিষয়টিও বিবেচনায় আছে বলে জানান গয়েশ্বরচন্দ্র রায়। কাউন্সিল হবে, কাউন্সিল হতেই হবে, আমাদের নিয়মেই আছে কাউন্সিল হবে, কিন্তু আমরা কাউন্সিলের সেই পরিবেশটা অপেক্ষায় আছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সদ্য শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচন সংঘাতমুক্ত হওয়াকে রাজনৈতিক অর্জন হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
তারা বলছেন বিএনপি না আসায় তৃণমূলে আওয়ামী লীগের জনপ্রিয় নেতারা সামনে এসেছে। তবে স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত রেখে নির্বাচনের ফলে দলে অন্তর্দ্বন্দ্ব বিভাজন আরো প্রকট হয়েছে বলেও মনে করছেন অনেকে। জানান এ কোন্দল নিরসনই এখন বড় লক্ষ্য। বাকিটা জানবো আমাদের সহকর্মী জয় যাদবের রিপোর্টে। গেল ৫ জুন শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। দলীয় প্রতীকবিহীন বিএনপিবিহীন একচেটিয়া এই নির্বাচনে জাতীয় নির্বাচনের মতোই দলের স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত রেখেছিল আওয়ামী লীগ। ফলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে নিজেদের মধ্যেই। জয় পরাজয় দুটোই আওয়ামী লীগের ঘরে। নেতারা বলছেন বিএনপি অংশ না নেওয়ায় রাজনৈতিকভাবে এর বিকল্প ছিল না। তবে এবারের উপজেলা নির্বাচনের পরিবেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় ছিল সহিংসতামুক্ত। ভোট নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বিরোধী দলগুলোর। মানুষকে আমরা ভোটমুখী করতে পেরেছি, ভোট কেন্দ্রমুখী করতে পেরেছি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যা হয়েছে এটি যোগ্য নেতৃত্ব বেরিয়ে এসছে, যে নেতৃত্ব আগামী দিনে একটি দীর্ঘ সময় দেশকে নেতৃত্ব দেবেন। উপজেলা নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক সফলতা হলো শান্তিপূর্ণ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন যে করা যায় সেটা প্রমাণিত হয়েছে। এখানে রক্তক্ষয় হয়নি, এখানে মানে সারা দেশব্যাপী খুনাখুনি মারামারি অথবা আতঙ্ক সৃষ্টি করা হয়নি, এখানে ভোট লুট হয়নি। জাতীয় নির্বাচনের পর উপজেলাতেও স্বতন্ত্র প্রার্থী রেখে এককভাবে নির্বাচন করাতে যে সংগঠনের ক্ষতি হয়েছে সেটা স্বীকার করছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন কোন দল বাড়লেও পরিস্থিতি বিবেচনায় রাজনীতির বৃহত্তর স্বার্থে সভাপতি শেখ হাসিনার বার্তাটি নেতাকর্মীরা ঠিকই বুঝবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের অভ্যন্তরীণ কিছুটা ক্ষতি হয়ে গেছে, আমাদের নিজেদের মধ্যে কিছু দ্বিধা বিভক্তি হয়েছে, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কুন্দল দেখা দিছে। এইগুলা আমরা নেত্রী পর্যন্ত 2 বার তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে তিনি কথা বলেছেন এবং আস্তে আস্তে যত সময় যাচ্ছে আস্তে আস্তে ব্যাপারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দলের একাধিক নেতাদের মধ্যে বিভাজন বেড়েছে, কর্মীদের মধ্যে বিভাজন বেড়েছে, এটা অস্বীকার করবার কোনো কারণ নেই। এবং আওয়ামী লীগের নেতা একজন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এই যে আদর্শ এবং আপনার নেতৃত্বের প্রতি আস্থা, এটি দিয়েই আমরা আবার যে সাম্প্রতিক যে বিভাজনটি হয়েছে এই বিভাজনটি আমরা উত্তরণ করতে পারবো। আওয়ামী লীগ নেতাদের দাবি নির্বাচনে না এসে ভোট বর্জনের ডাক দিয়ে রাজনীতির মাঠে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে বিএনপির চেষ্টা সফল হয়নি এবারের উপজেলা পরিষদ নির্বাচনে। নির্বাচনে না এসে বিএনপি নামক কোনো দলের অস্তিত্ব বাড়ছে বা তারা এই কোনো লাভবান হয়েছে এটি মনে করবার কোনো কারণই নাই। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দর্শক, এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপ এর সৌজন্যে পরিচ্ছন্নতার খবর। সরকারের বেঁধে দেওয়া চামড়ার দামের কোনো প্রভাব নেই বাজারে, বরং আড়তদার এবং সিন্ডিকেটের ইচ্ছাতেই ক্রয় বিক্রয় হচ্ছে চামড়া। মালিকদের দাবি, ইউরোপ সহ অন্যান্য দেশে বাংলাদেশি চামড়ার চাহিদা কম থাকায় কমেছে দাম। হেমায়েতপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। ঈদকে কেন্দ্র করে দেশের বাজারে জুতার দাম বাড়লেও বিপরীত চিত্র চামড়ার মূল্যে। পানির দামে চামড়া সংগ্রহ করছেন ট্যানারি মালিকরা। ঈদের আগে সরকার মালিকদের সাথে আলোচনা করে প্রতি বর্গফুট চামড়ার দাম 5 টাকা বৃদ্ধি করে 55 থেকে 60 টাকা করলেও সরকারের সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের মতো করে চামড়া কিনছেন তারা। কারণ হিসাবে কেমিক্যাল সহ চামড়া শিল্পের সাথে জড়িত নানা দ্রব্যের দাম বৃদ্ধিকে দুষছেন। ইউরোপিয়ান ইউনিয়নরা আসছে আমাদের এখান থেকে চামড়া নিত, এখন একমাত্র চায়না ছাড়া আমাদের আর কোনো বায়ার নাই। আর ওরা আমাদের এখানে আসে সিন্ডিকেট করে মাল নেয়, মালের দাম দেয় ধরেন 80 সেন্ট, ওদের টার্গেট হলে ওরা 50 সেন্টে মাল নেবে। একজনে বাদ দিয়ে যায়, আরেকজনে নিয়ে যায়, তাতে আমরা বিক্রি করি, উভয়ে লসের মাধ্যমে আছে। কেমিক্যাল আছে কিন্তু বলছে যে নাই, এটা মজুত করে রাখা অন্যত্র। যখন দাম বাড়িয়ে দেওয়া তখন বলে যে 5 ব্যাগ 10 ব্যাগ দেবো, তাও অন্যখান থেকে আমি এনে দেবো, আমার কাছে নাই। কিন্তু অথচ তার কাছেই আছে, সে এগুলি লঘুচুরি করছে আমাদের কাছে। ধর্মীয় বিধান মতে চামড়ার প্রধান হকদার এতিম, মিসকিন এবং দরিদ্র প্রান্তিক মানুষেরা। দাম না বাড়ায় তারা প্রাপ্য হক থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশের অসহায় যে দরিদ্র মানুষগুলো যে চামড়া থেকে একটু
বেনিফিট পায়, ওই বেনিফিটটাকে ধ্বংস করার জন্য মূলত এই সিন্ডিকেটটা করছে। এটা ব্যবসায়ীরা সিন্ডিকেটের কারণে মাদ্রাসা এটার দাম পাইতেছে না পাওয়ার কারণে মাদ্রাসাওয়ালারা জিম্মি। চামড়া নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও তার কার্যক্রম দেখা যায়নি মাঠে। সকালে শিল্প মন্ত্রণালয়ের সচিব সাভারের বিসিক শিল্পনগরী পরিদর্শনে গিয়ে ট্যানারি মালিকদের অব্যবস্থাপনা নিয়ে বলেন, এখানে যেসব কেমিক্যালসগুলো আগে ইউজ করা কম হতো বা করা যায় নাই, সেগুলোকে করা, অনেকগুলো মেশিনারিজ নষ্ট হয়ে গেছিল, সেগুলোকে আবার রেট্রোফিট করা, এইগুলো সমস্ত কিছু সচল করা হয়েছে। 3টা টার্মে আমরা হয়তো এটাকে ফেজ বাই ফেজ অ্যাড্রেস করতে পারবো। প্রতি বছরই ডেভেলপ হবে, বাট রাতারাতি সম্ভব না। ঢাকার চামড়ার কিন্তু প্রকৃত দাম পাওয়া গেছে। ঢাকার বাইরের যে চামড়াটা, সেই চামড়াটা আপনার রাত্রি 10টার পরে যে ট্রাকগুলো ঢুকেছে সেটার কিন্তু মানের বিষয় থেকে যায়, সেখানে কিন্তু যে প্রকৃত দামের কথা বলা হয় সেটা তো দাম পাবে না। এদিকে ট্যানারি শ্রমিকরা চামড়ার প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছেন। অভিযোগ আছে চামড়া প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি নিয়েও। গত এক দশকে জুতাসহ সব ধরনের চামড়াজাত পণ্যের দাম বাড়লেও নানা অজুহাতে কমেছে চামড়ার মূল্য। দফায় দফায় বৈঠক করে সরকার চামড়ার মূল্য নির্ধারণ করে দিলেও তার কোনো প্রভাব নেই চামড়ার বাজারে। ট্যানারি মালিক আর সিন্ডিকেট চক্রের কাছেই জনজিম্মি দেশের চামড়ার বাজার। সাভারের হেমায়েতপুর থেকে মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে খুলেছে দেশের সব সরকারি অফিস, তবে বদলে গেছে দীর্ঘদিন ধরে চলে আসা অফিসের সময়সূচি। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস থেকে নতুন এই অফিস কর্মসূচি কার্যক্রম হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে অফিসের নতুন এই সময়সূচি সিদ্ধান্ত হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। তবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে। ইচ্ছা থাকলেই সম্ভব একটি শহরকে সুন্দর এবং বসবাসের উপযোগী করা। সঠিক পরিকল্পনা এবং কঠোর অনুশাসনেই সিঙ্গাপুর হয়ে উঠেছে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন সিটি। বাংলাদেশের মেয়ররা বলছেন যে পরিকল্পনা নিয়ে এগোতে চান তারা, আর নগর পরিকল্পনাবিদরা বলছেন পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে রয়েছে অনীহা। সিঙ্গাপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। এটি দুই শহরের দুই চিত্র। একটি শহর সাজানো পুরো পরিকল্পনা দিয়ে, আর অন্যটি অপরিকল্পিত। বলছিলাম সিঙ্গাপুরের কথা। রাস্তাঘাট, আশেপাশের পরিবেশে কোথাও দেখা মেলে না একটুও ময়লা আবর্জনা, নেই কোনো বিকট হর্নের শব্দ। অথচ বিপরীত চিত্র ঢাকা শহরের। সব স্থানেই অপরিষ্কার, অপরিচ্ছন্ন, আর হর্ন ছাড়া এ শহর যেন একদমই অচল। শুধু শহরই না, শহরের মানুষেরা নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। যত্রতত্র ময়লা ফেলছে না কেউই। সিঙ্গাপুর শহরের পরিকল্পনাকে কাজে লাগিয়ে নিজ নিজ শহর সাজাতে চান বাংলাদেশের মেয়ররা। এখানে জনগণের মধ্যে আমি যেটা দেখেছি, আমি বিভিন্ন দেশের উন্নত শহরে গিয়েছি, জনগণের মধ্যে যে অ্যাওয়ারনেস, এটা কিন্তু আমাদের অভাব রয়েছে। আগে থেকে মাস্টার প্ল্যান ছিল না, এলোপাথারিভাবে বাড়িঘর এবং রাস্তাঘাট হয়েছে। ড্রেনের ব্যবস্থা আমাদের জন্য খুবই খারাপ, এবং আমাদের পরিবেশগত দিক দেখছেন আপনারা, আমাদের হিট বেশি হয়ে গেছিল, গরম হয়ে গেছিল, এবং পরবর্তীতে আবার ঝড় তুফান, সব মিলে আমরা একটা ঝুঁকিতে আছি বাংলাদেশের মানুষ। দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নগরায়ন হয়েছে, যেভাবে যা মনে হয়েছে সেভাবে হয়ে গেছে মানুষের একটি চাহিদার প্রেক্ষিতে। এখন সেটাকে নতুন করে পরিকল্পনার আওতায় আনা, এটা অত্যন্ত দুরূহ এবং কঠিন। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন মুখে শুধু পরিকল্পনা নিলে হবে না। শহরকে পরিচ্ছন্ন নগরী করতে হলে প্রথমে দরকার সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূর করা। নগর পরিচালনা করার যে সরকার, তারাতে নগরের যে 11টা মন্ত্রণালয়ের 54টি সংস্থায় নগরকে বিকশিত নিকশিত করে, তার অধিকাংশের উপর তার কোনো নিয়ন্ত্রণ নাই। নগরের যে সরকার, সেই মেয়র, কাউন্সিলর এবং তাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীর হাতে নিয়ন্ত্রণ খুবই কম। ফলে এই দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে এই নগরী সাংঘাতিকভাবে এক অচলায়তনের মধ্যে চলছে।
তবে সদিচ্ছা থাকলে যে কোনো শহরকেই পরিকল্পনা মাফিক গুছিয়ে তোলা সম্ভব বলে মনে করেন নগরের এই পরিকল্পনাবিদরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। আজ শুরু টি-20 বিশ্বকাপের সুপার 8 রোমাঞ্চ। সাউথ আফ্রিকাকে চমকে দিতে চায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান বলে জানিয়েছেন জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলরের 56তম অধিবেশনে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতির উপর অনুষ্ঠিত সংলাপে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। সম্প্রতি বাংলাদেশের জনগণ ও স্থাপনা লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানোর কথা উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারের যে কোনো সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে এটি যেন বাংলাদেশের জনগণ ও সম্পদকে প্রভাবিত না করে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের 56তম অধিবেশনে 18 জুন জেনেভায় শুরু হয়েছে, চলবে 12 জুলাই পর্যন্ত। দর্শক, চামড়া বেচা কেনার খবর জানাতে ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদ এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী এ.কে.এম. নাজিম। আমি প্রথমে চলে যাব ইলিয়াসের কাছে। ইলিয়াস যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। ইলিয়াস, চামড়া বেচা কেনার কি তথ্য আছে আপনার কাছে? কি বলছে আসলে ব্যবসায়ীরা এ নিয়ে? এখনো কিন্তু চামড়া বেচা কেনা শুরু হয়নি, অর্থাৎ যারা আড়তদার আছেন তারা কিন্তু চামড়া প্রস্তুত করে রেখেছেন, অর্থাৎ স্তূপ করে রেখেছেন কিন্তু চামড়া প্রস্তুত করে। তারা আগামী শনিবার ময়মনসিংহের সবচেয়ে বড় চামড়ার হাট হচ্ছে সৌম্যগঞ্জ হাট, সেই হাটে কিন্তু তাদের যে স্তূপ করা চামড়া সেইগুলো কিন্তু তারা সেই হাটে তুলবেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর চামড়া গুদাম রয়েছে, সেই চামড়ার গুদামে এই চামড়াগুলো কিন্তু বিভিন্ন ব্যবসায়ী এবং আড়তদার যারা আছেন তারা কিন্তু এই চামড়াগুলো প্রক্রিয়াজাত করে, অর্থাৎ লবণ এবং রাসায়নিক দ্রব্য মিশিয়ে তারা কোনো এই চামড়াগুলো রেখেছেন। অর্থাৎ সৌম্যগঞ্জ হাটেও কিন্তু আমরা দেখেছি অনেক ব্যবসায়ী তারা চামড়া স্তূপ করে রেখেছেন এবং সেইগুলো কিন্তু আগামী শনিবার, অর্থাৎ বৃহত্তর ময়মনসিংহের সবচেয়ে বড় চামড়ার হাট হচ্ছে সৌম্যগঞ্জ, আগামী শনিবার সেই হাটে ট্যানারি মালিকরা আসবেন। অর্থাৎ ট্যানারি মালিকরা প্রতি বছরে আমরা দেখি হাটের আগের দিন অর্থাৎ শুক্রবার রাতে কিন্তু তারা চলে আসেন, শনিবার সারাদিন ব্যাপী তারা চামড়া ক্রয় করে কিন্তু আবার সেই ট্যানারি মালিকরা চামড়া ঢাকায় নিয়ে যান। এবার কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন, আড়তদাররা আছেন, তারা কিন্তু কিছুটা শঙ্কার মধ্যে আছেন। অর্থাৎ তারা বলছেন যে তারা কিন্তু সরকারের বেঁধে দেওয়া দামই কিন্তু চামড়া ক্রয় করেছেন, অর্থাৎ তাদের প্রতি পিস চামড়া ক্রয় করা থেকে শুরু করে প্রস্তুত করতে কিন্তু তাদের যে 800 থেকে 1000 টাকা পর্যন্ত খরচ হয়েছে এবং তারা বলছেন এবছর যদি তারা ন্যায্য দাম না পান তাহলে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়ে যাবেন এবং এই যে চামড়া নিয়ে হতাশা তাদের কিন্তু কোনোভাবেই সেই আতঙ্ক এবং হতাশা কোনোভাবেই কাটবে না। যদিও তারা বলছেন যে এবছরও কিন্তু ট্যানারি মালিকদের যে সিন্ডিকেট সেটি কিন্তু হতে পারে। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু চামড়ার বাজার মনিটরিং করা হচ্ছে। অর্থাৎ জেলা প্রশাসন জানিয়েছেন যে সরকারের বেঁধে দেওয়া দামি যেন চামড়া বেচা কেনা হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে চামড়া নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, চামড়ার বিষয়ে আরো খবরাখবর জানতে আমরা চলে যাব চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী নাজিব। জি, ধন্যবাদ আপনাকে। এই যে চামড়ার যে বিষয়টা বলা হচ্ছে, চট্টগ্রামে চামড়ার যে লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছিল সেই লক্ষ্যমাত্রা প্রায় পুরোপুরি পূরণ হয়েছে বলে এখানে যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে চামড়ার যে লক্ষ্যমাত্রা অর্জন করার কথা সেটি অর্জন হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে এইবার ঈদের আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে চামড়া যেগুলো চট্টগ্রামের চামড়া চট্টগ্রামে কমপক্ষে 7 দিন মজুত রাখতে হবে, 7 দিন বা 10 দিন, তারপরে এটি ঢাকায় বা ট্যানারি মালিকদের কাছে হস্তান্তর করা হবে। তার আগেই চামড়াগুলো এখানে লবণ লাগিয়ে এখানে সংরক্ষণ করা হবে। আর একটি বিষয়, চট্টগ্রামে যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলার চামড়াগুলো উপজেলায় থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল। বিশেষ করে হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূসপুর এইসব উপজেলা যতগুলো চামড়া সংরক্ষণ করা হয়েছে সবগুলো চামড়াই স্ব উপজেলায় রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম নগরীতে যতগুলো ট্যানারি মালিক আড়তদার রয়েছে তারা চামড়াগুলো
লবণ দিয়ে সংরক্ষণ করেছেন এবং চামড়াগুলো 7 থেকে 10 দিন পরে মূলত ঢাকায় পাঠানো হবে বা ঢাকায় বিক্রি করা হবে। আরেকটি বিষয় হচ্ছে যে বরাবর মতো এবারও যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তাদের যে অভিযোগ, তারা চামড়া ন্যায্য মূল্য পায়নি এবং চামড়া ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তারা মূলত হতাশ। এবং গতকালকে রাত্রে আমরা জেনেছি চট্টগ্রামের একটি এলাকা আরফিননগর নামের একটি এলাকায় ময়লার ভাগারে কিছু চামড়া ফেলে দেওয়া হয়েছিল, কারণ তাদের অভিযোগ তারা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে মূলত চামড়াগুলো ফেলে দেওয়া হয়েছে। আমরা এসে এখানকার যারা ট্যানারি মালিক আড়তদার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন এবার পর্যাপ্ত চামড়া মজুত করা হয়েছে এবং চামড়াগুলো ইতিমধ্যে সংরক্ষণ করা হয়েছে। এই চামড়াগুলো এখানে 1 থেকে 1.5 মাস পর্যন্ত রাখা যাবে, এইভাবে তারা বলছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, কারণ কোরবানির আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে আড়তদার সমিতি সহ অন্যান্য যারা সংস্থা হয়েছে তাদের সাথে একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তারা বলছেন চামড়াগুলো কমপক্ষে 7 দিন থেকে 10 দিন রাখতে হবে। তবে এখানকার যারা আড়তদাররা রয়েছেন তারা বলছেন যে এই চামড়া শিল্পের সাথে যারা জড়িত চট্টগ্রামে, তারা প্রায় 100 থেকে 130 জন ব্যবসায়ী ছিলেন, বর্তমানে কমতে কমতে প্রায় 30 জন ব্যবসায়ী রয়েছেন। কারণ তাদের অভিযোগ হচ্ছে ঢাকার যারা ট্যানারি মালিকরা রয়েছেন তাদের কাছে তারা অনেকগুলো টাকা পাওনা, প্রায় 20 থেকে 25 কোটি টাকা তারা পাওনা, সেই টাকাগুলো না দেওয়ার কারণে এবং কালক্ষেপণ করানোর কারণে মূলত এই চামড়া আড়তদার বা চট্টগ্রাম যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা মূলত এটা নিয়ে ভুগছেন। এখন আমরা চলে যাবো স্টুডিওতে জ্যোতির্কে চলে যাবো। ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং চট্টগ্রাম থেকে AKM নাজিম আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন আমার সাথে।